সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী, এবং আজকে দুজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমরা বাংলাদেশের দুজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এসেছি। দুজন দু ধরনের ব্যবসা করেন। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে জানা যে বর্তমান সময়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কেমন চলছে। আমার হাতের ডান পাশে আছেন জনাব এম এ বাশার, চেয়ারম্যান ইউটিলিটি ডিক্লারেশন স্ট্যান্ডিং কমিটি BGMEA, ব্যবস্থাপনা পরিচালক টেক্সটার ডিজাইন লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমার হাতের বাম পাশে আছেন জনাব আব্দুল খালেক, ব্যবস্থাপনা পরিচালক ZOL হোমস লিমিটেড এবং চেয়ারম্যান এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনাদের চ্যানেলের প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য, এবং সুপ্রিয় দর্শক শ্রোতাকে সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। জি দর্শক, আমরা আজকে যেহেতু দুজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এসেছি এবং অনুষ্ঠানে বলেছি যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কেমন চলছে নিয়ে আলোচনা করতে চাই, আজকের অনুষ্ঠানে বিষয়বস্তু রেখেছি বর্তমান বাংলাদেশের ব্যবসা পরিস্থিতি। বাংলাদেশের ব্যবসা বলতে সারা পৃথিবীতে বোঝে যে বাংলাদেশ গার্মেন্টস বিজনেস করে, বাংলাদেশ তৈরি পোশাক বিক্রি করে, অথবা বাংলাদেশ পোশাক তৈরি করে সেটা বিক্রি করে। যেভাবেই বলি না কেন, এই গার্মেন্টস বিজনেসই কিন্তু মূলত বাংলাদেশের একেবারে 80% প্লাস ফরেন ইনকামটা করে থাকে এক্সপোর্টের ক্ষেত্রে। তেমনি একজন রপ্তানি ব্যবসার সাথে জড়িত গার্মেন্টসের, তিনি হচ্ছেন জনাব এম এ বাশার, আমাদের সাথে আছেন। আপনার কাছ থেকে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথমে জানতে চাই আপনার গার্মেন্টস ব্যবসা কেমন চলছে। ধন্যবাদ চ্যানেল এস এর সকল কলাকৌশলী উপস্থিত এবং অন্যান্য দর্শক যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অর্থকর্তায়। আপনি সঠিক সময় একটি ভালো উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের বর্তমান কী সিচুয়েশন, কী পরিস্থিতি দেখেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা বলতে হবে এটা মরার উপরে একটা কারারগাহ হয়ে পড়ছে। কারণ এর আগেই গত 2024 সালে গার্মেন্টসের অবস্থা ভয়াবহ খারাপ অবস্থা ছিল, বিকজ 2024 সালের শুরুতেই বাংলাদেশ গার্মেন্টস শিল্পের যে ওয়ার্কার, ওদের যে আপনি হয়তো প্রতিনিয়ত দেখবেন রাস্তায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে মজুরি বৃদ্ধি করার জন্য। সেক্ষেত্রে সরকারের সাথে আলোচনা ভিত্তিতে গার্মেন্টস ফেডারেশন BGME একত্রিত হয়ে শ্রমিক ফেডারেশনের সাথে বসে সেই মজুরি আমরা 12,500 টাকা সর্বনিম্ন মজুরি করলাম, কিন্তু তাদের দাবি ছিল 25,000 টাকা করা। সেইভাবেই এখানে একটু আপনাকে থামাই। সারা পৃথিবীর মানুষ বলে যে তুমি যারা তোমাকে প্রোডাক্ট তৈরি করে দেয় তাদেরকে মজুরি দিতে তোমার অসুবিধা কি, ন্যূনতম মজুরি। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝা যায় যে বাংলাদেশে আসলে যে মার্জিনে ব্যবসা করা হয়, এই মার্জিনে ব্যবসাটা করাই হয় বেসিক্যালি কম মজুরির কারণেই বাংলাদেশ থেকে এত কম দামে প্রোডাক্ট বিশ্বের সাথে বিট করে, মানে আপনারা অন্যান্য দেশের সাথে বিট করে তো আপনারা ভালো প্রোডাক্ট একটু কম প্রাইসে দিতে পারেন, বিধাই তো নিশ্চয়ই আপনার কাছে অর্ডারটা আসে। আমি এখানে একটা জিনিস, যেটা মূল কথাটা আপনাকে প্রশ্নটা করতে চাই, প্রেক্ষাপটটা তুলে আনলাম যে কারণে, যে 25,000 টাকা মজুরি আপনার পক্ষে ওয়ার্কারকে দেওয়া সম্ভব কিনা, হ্যাঁ অথবা না? কখনো সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে, গার্মেন্টসের কর্মচারী যারা আছে, তারা লুঙ্গি সেলাই করে জ্যাকেটের প্রাইস চাচ্ছে, অর্থাৎ লুঙ্গি সেলাই করে আমার একটা কোটের যে মূল্য হবে সেটা চাচ্ছে। এই কারণে যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকটা এত দক্ষ না, স্কিল এত কম যে একটা ওয়ার্কারে কাজ করতে গেলে সেই ওয়ার্কারটার পিছনে আরও 5 জন লোক কাটতে হচ্ছে। অর্থাৎ আমাকে দিচ্ছে, আমি একজন ওয়ার্কার গার্মেন্টসের, আমাকে দিচ্ছে এই শার্টটা সেলাই করতে। এই শার্টটা সেলাই করার জন্য আমার পিছনে একজন লাইন শিফট রাখতে হবে, একজন প্যাটার্ন মাস্টার রাখতে হচ্ছে, একজন সুপারভাইজার, একজন ইনচার্জ, এরপরে প্রোডাকশন ম্যানেজার তো আছে, অন্য ম্যানেজমেন্ট বাদ দিলাম। এই একটা ওয়ার্কার চালাইতে আমার 5টা ম্যানেজমেন্ট রাখতে হচ্ছে। আর বহির্বিশ্বে যাদেরকে বলেন যাদের স্যালারি হাই বা তারা এডুকেটেড, তাদের পিছনে কিন্তু একজন যে মেশিন সেলাই করছে সে নিজেই প্যাটার্ন কাটতে পারতেছে, যে মেশিন সেলাই করতেছে সে নিজে এই মেশিনের টেকনিশিয়ান। এদেরকে আপনি ট্রেন আপ করতে কি পারা যায় না? না, এদেরকে আপনি যারা অনেকদিন ধরে কাজ করে, হ্যাঁ, আপনি ওদেরকে ট্রেন আপ করতে পারবেন। আপনি যদি ওদেরকে ট্রেন আপ করতে যান তাহলে এই সেক্টরে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ আপনি জানেন এই সেক্টরটা জনবহুল একটা দেশ বাংলাদেশ। এখানে আমি যদি আজকে আমার ফ্যাক্টরিতে ওয়ার্কার দরকার
1000। এখানে ওদেরকে ট্রেন আপ করে আমি ওদেরকে ডেভেলপ করতে যাব, আমি 5 সরকারকে ট্রেনিং দিলাম, ট্রেনিং দিয়ে ওদেরকে ডেভেলপ করে নিলাম, ওদেরকে সব কিছু শিখিয়ে নিলাম। ওরা কি করবে 6 মাস পর আমার এখান থেকে চলে যাবে আরেক জায়গায়। আমাদের গার্মেন্টস সেক্টরে তো যেহেতু ফ্যাক্টরি অনেক, আমি তাকে ট্রেনিং করে তার পিছনে টাকা খরচ করে তাকে অভিজ্ঞতা করলাম। না, এখানে একটা চুক্তি করে নিতে পারেন তার সাথে যে তুমি আগামী 2 বছরের মধ্যে যেতে পারবে না। সেই চুক্তি অনেকেই করে, সেই চুক্তি থাকবে না, আসবে না। আমাদের বাঙালি ওয়ার্কারদের যে অভ্যস্ত তারা বেতন পাওয়ার পর দিনে তারা উইদাউট নোটিশ তারা ছুটি চলে যাবে, বাড়িতে চলে যাবে, 2 দিন 4 দিন 5 দিন পরে আসবে। আপনি যতই নিয়ম করেন না কেন তাদের এক জায়গায় থাকবে না। আপনার প্রথম ওই 5 দিনের স্যালারি কি ঠিকই পায় নাকি স্যালারি কর্তন করা হয়? হ্যাঁ, এটাই না, একটা নিয়ম আছে, প্রতি 3 মাস পর একটা ছুটি যাবে, এই ছুটিতে স্যালারি পাবে। কিন্তু তারা উইদাউট নোটিশ তারা অ্যাবসেন্ট করবে, অ্যাবসেন্টের টাকা ঠিকই পাবে না, কিন্তু সে যে অ্যাবসেন্টে 5 দিন টাকা না পেলে না পাইলাম করবে। আচ্ছা, আপনার প্রথম কোশ্চেনে যাই। দেখেন, বাংলাদেশের সরকাররা শুধু স্যালারি বাড়াতে বলছে, ওরা চাচ্ছে কি যে আমি লুঙ্গি সেলাই করব, বাট আমি জ্যাকেটের পয়সা নিব। একটা জ্যাকেট সেলাইতে হলে যে পরিমাণে দক্ষতা লাগে, যে পরিমাণে যোগ্যতা লাগে একটা সরকারের, বাংলাদেশের সরকারের সেই যোগ্যতাগুলো নাই, যার জন্য সে ওই $200 বা $250 যে স্যালারি এক্সপেক্ট করে, 25,000 টাকা স্যালারি এক্সপেক্ট করে, এটা তাদেরকে দেওয়া কোনো পক্ষে সম্ভব না। কারণ বহির্বিশ্বের যে বায়াররা আমাদের কাছ থেকে যে গার্মেন্টসটা নিচ্ছে, তারা বাংলাদেশে শ্রমের মজুরি কম, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি অনেক প্রচুর পরিমাণ আছে, সময় মতো শিপমেন্ট করতে পারবে। যেহেতু বাংলাদেশের একটা বড় সম্পদ হলো জনসংখ্যার সম্পদ, যাকে বলবো আমরা, সেই সম্পদের কারণে বহির্বিশ্ব বাংলাদেশ থেকে অর্ডার নিতে আসছে। এখন তারা যে কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছ থেকে আশা করে, আমরা সেই কোয়ালিটি সম্পন্ন দিতে গিয়েই কিন্তু আমাদের সেট আপটা ওইভাবেই করতে হয়। একটা ওয়ার্কারের পিছনে প্রথম যা বললাম যে 5 জন রাখতে হচ্ছে, আর যদি ওই 5 জন আমরা না রাখি, বাংলাদেশের ওয়ার্কারদের যে স্কিল, এই স্কিলে ওই কোয়ালিটি সম্পন্ন গুডস দেওয়া তাদেরকে সম্ভব না। তাহলে তারা কি করবে, এই কাজগুলো তারা ইন্দোনেশিয়া থেকে নিতে পারে, ভিয়েতনাম থেকে নিতে পারে, চায়নার থেকে নিতে পারে, যদি চায়না এখন করে না, কিন্তু আরও ভালো প্রাইস দিতে হলে তারা তুরস্ক থেকে নেবে। তো তারা কম প্রাইস দিবে দেখি বাংলাদেশে আসছে। এবং বাংলাদেশে দেখুন, এখানে বাংলাদেশ থেকে এই সেক্টরটাকে, গার্মেন্টস সেক্টরটাকে তুলে নেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রগুলাই কিন্তু উপচে পড়ে লেগেছে আমাদের উপরে, বিভিন্ন অজুহাত দিয়ে। সেই আলোচনায় আমরা আসবো। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের যদি কোয়ালিটি থাকে, যোগ্যতা থাকে, আমরা আমাদের যোগ্যতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনার সাথে আলোচনায় আবারও আসছি। আপনার কাছে আসতে চাই জনাব আব্দুল খালেক, আপনি আছেন আবাসন খাতের ব্যবসা করছেন, আপনি ডেভেলপমেন্টের বিজনেস করছেন। আবাসন খাতের ব্যবসায়ের অবস্থাও এখন আমরা শুনতে পাচ্ছি যে বেশ ডাউনগ্রেডের দিকে আছে। একটা সময় আবাসন খাত খুব তরতর করে উঠছিল, এখন ডাউনগ্রেডের দিকে আছে। তো কেন আবাসন খাতের ব্যবস্থার অবস্থা কেন নিচের দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে অর্থনৈতিক কথায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আপনাদের সকল কলা কৌশলী ও শ্রোতা দর্শককে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আবাসন শিল্পটা কি পর্যায়ের বিপর্যয়ের মধ্যে আছে, এটা এক কথায় মহা বিপর্যয় বলা যায়। আমি মহা বিপর্যয়ের মধ্যে আছে। আমি যদি এটা একটু আপনাকে অল্প কিছু বছর আগে যাব, আমরা দেখেছি কোভিডের সময়গুলো, 2-2.5 বছর কোভিডের যে দখল গিয়েছে। দেখেন, ফ্ল্যাট অথবা প্লট যেই আবাসনই করে, এটা কিন্তু প্রতিদিনের নিত্য নৈমিত্য পণ্য না, ডাল ভাত মাছ ওষুধ কিনতে হবে না, এটা একটা বিলাস পণ্য বলি আমি। গাড়ি বাড়ি ফ্ল্যাটগুলো তো বিলাস পণ্য। মানুষ কখন একটা ফ্ল্যাট কিনবে, যখন তার স্বাভাবিক মৌলিক চাহিদাগুলো শেষ অবস্থায় একটা গাড়ি একটা ফ্ল্যাট চিন্তা করে মানুষ। 2 বছর কোভিডে যখন প্রচণ্ড দুর্দশার মধ্যে আমরা কেটে উঠলাম, তার মধ্যে যখন এই 2020-এর পরে যখন একটু আস্তে আস্তে করে ব্যবসাটাকে আমরা ডেভেলপার শিল্পের যারা আছি, আমরা আস্তে আস্তে প্রজেক্ট নেওয়া শুরু করলাম। তার মধ্যে হু করে সকল প্রোডাক্টের 30-60% এবং 100+ বৃদ্ধি পেল। ইট বালু সিমেন্ট রড সবকিছু। তার মধ্যে ইউক্রেন যুদ্ধ হলো, সেখানে আমরা 60-65 হাজার টাকা পেল তখন সব প্রোডাক্টের। এটা হলো যখন আমরা কোভিডের পর থেকে কাজগুলো শুরু করলো, সরকারি কাজগুলো শুরু হলো। 2 বছর কাজ ছিল না, সরকারি অনেক কাজ বন্ধ ছিল। তখন গিয়ে যখন সবাই একসাথে কাজ শুরু করলো, স্বাভাবিকভাবে আমাদের ব্যাকআপ যেগুলো 190টা আইটেম লাগে একটা বিল্ডিং তৈরি করে, মানে আপনি ঘরে বসবাস করবেন 190টা আইটেম লাগে। আচ্ছা, সেখানে ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগবে, হার্ডওয়্যার স্যানিটারি আইটেম মিলে। তো সেগুলো যখন একসাথে টান দিল, স্বাভাবিকভাবে একটা বিশাল মূল্য বৃদ্ধি পেল।
পাশাপাশি যেটাকে বলে মরার উপরে খাড়ার গাও, ড্যাব সংশোধনী করলেন গভর্নমেন্ট, যে সংশোধনীর কারণে 80% এরিয়া ঢাকার টোটাল প্ল্যান বন্ধ হয়ে গেল। যুক্তিটা ছিলেন মিরপুর, মোহাম্মদপুর, বসুন্ধরা, উত্তরা, যাত্রাবাড়ি এসব এলাকা জনবসতি হয়ে গেছে, এখানে আর হাইরাইজ ভবন করা যাবে না, করতে হবে কোথায়? পূর্বাচল, বসুন্ধরা অথবা আপনার উত্তরা দিয়াবাড়ির দিকে। এখন আপনি কর্মব্যস্ততার কারণে হোক, যেভাবে হোক, আপনি সেগুন বাগিচা থাকেন, আপনার বাচ্চা এখানে পড়ে, আমার মনে হয় আপনাকে যদি একটা ফ্রি ফ্ল্যাট দেওয়া হয় আপনি পূর্বাচল যাবেন না, যাবেন? তার মানে হলো আমি আমার ওই এলাকায় সুযোগ সুবিধাগুলো পাই, বসবাস করার সুযোগ সুবিধা সেভাবে গড়ে ওঠেনি। তাহলে যখন আমার এলাকার চাহিদা মিরপুরের মানুষের এখানে থাকতে হবে, তার বাচ্চা কাচ্চা অফিস আদালত সব মিরপুরে, তাকে যদি আপনি বলেন যে আপনি পূর্বাচলে ফ্ল্যাট কিনতে হবে, আপনার এদিকে হাইরাইজ করা যাবে না, 20 কাঠা জমিতে আপনি নিয়ম অনুযায়ী 60% জায়গা ছেড়ে দিতে হবে, অর্থাৎ আপনি 20 কাঠা জমিতে 12 কাঠায় ভবন করবেন, যেখানে ফ্ল্যাট হতো এখানে ধরেন 50টা, সেখানে বললেন যে 20টা করতে হবে। তাহলে কি হলো? একজন ডেভেলপার কিন্তু ওই 20 কাঠা জমির সাইনিং মানি দিয়ে নিল, কিন্তু বানাইলো যেখানে 50টা বানানোর কথা ছিল সেখানে বানাচ্ছে 20টা। তো বাড়িওয়ালাকে কি দিবে আর নিজে কি নিবে? তো তাহলে তার দ্বিগুণ বা 3 গুণ প্রাইস বেড়ে গেল। যেই ফ্ল্যাট আমরা 3000 3500 বিক্রি করতে পারতাম সেটা 5000 6000 ক্রস করলো, তাহলে ক্রয় সীমানার বেড়ে গেল অনেক। এবার আসুন, এইটা নিয়ে আমাদের রিহ্যাব এবং সাধারণ আপামর জনতা 17টা রিট করলেন যে এইটা বাস্তবমুখী না। এই যে রিহ্যাব ড্যাব সংশোধনী নিয়ে রিহ্যাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিগণ, রিহ্যাবের কর্মকর্তাগণ নানান রিট, নানান মামলা করেও কিন্তু এটা থেকে ফিরে আসতে পারলো না। অর্থাৎ 2022 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত আপনি রাজ্যকে খবর নেবেন, আমার মনে হয় না 500 ভবনের প্ল্যান পাস হলো পুরো ঢাকাতে, 500 হবে না। এইটার ইফেক্ট শুধু যে ডেভেলপার অথবা রিয়েল এস্টেট ফ্ল্যাট ক্রেতারা এটার বক্তব্য হলেন না, গভর্নমেন্ট তার চেয়ে বড় বক্তব্য হলেন। আপনি নিশ্চয় জানেন যে আমাদের জমি ক্রয় বিক্রয় অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় যে রেভিনিউ আসতেছে গভর্নমেন্টের, আমি কিছুদিন আগে, এটা ধরেন 8-9 মাস আগে, একটা জমি রেজিস্ট্রিতে আমি আমার মিরপুর সাব রেজিস্ট্রি অফিসে গেলাম, যেখানে এক সময় 2-3 ঘন্টা দাঁড়ায় থাকি, রেজিস্ট্রিতে সিগন্যাল পাওয়া যেত না, কমিশন করেন আর ডাইরেক্ট করেন। সেখানে মিরপুরে গিয়ে দেখতেছি যে মানে 3 জন লোক আছে চূড়াল এই রেজিস্ট্রির জন্য, ওই দিনে 5টা কি 7টা দলিল হলো। তো তাদের সাথে বললাম ঘটনা কি, এই কদিনে আসলাম না, বললো যে গত বছরের থেকে এই বছরের 20% রেভিনিউ দিতে পারিনি গভর্নমেন্টকে, টার্গেট নাই। অর্থাৎ একদিকে বাড়লো হলো জমির মোজা রেট, আরেকদিকে বাড়লো হলো ফ্ল্যাটের যেটা আপনার ব্যাড ট্যাক্স AIT ছিল 8.5%, প্রায় করলো 16%। ধরে নেন এক্সাম্পল, একটা 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের আপনার রেজিস্ট্রি করতে খরচ হতো অ্যাবাউট ধরেন 3 থেকে 3.5 লাখ, সেটা হয়ে গেল 7 থেকে 8 লাখ। তাহলে কি দাঁড়ালো? কোনো মানুষ জমি বেচা কেনা করতেছে না, কোনো মানুষ ফ্ল্যাট যারা কিনছেন রেজিস্ট্রি করতেছেন না, আবার নতুন কোনো ভবন হচ্ছে না, রাজুকে প্ল্যান জমা যাচ্ছে না, ভবন হচ্ছে না, ভবন কেনা বেচা হচ্ছে না, জমি কেনা বেচা হচ্ছে না, গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে না। তার মানে আপনার কথা প্রসঙ্গে উঠে আসছে যে এই সবকিছুর জন্য দায়ী হচ্ছে ড্যাব। ড্যাব অবশ্যই বিশাল একটা অংশে দায়ী, যদি আপনি ভবন করতে না দেন। একটা পরিসংখ্যান বলি, প্রায় 2 কোটি মানুষ এই শিল্পের সাথে জড়িত। তার মধ্যে শুধু ঢাকাতে আমাদের রিহ্যাবের মেম্বার আছে 2200, প্রায় 30,000। আমরা যেটা আমাদের ডেভেলপার কোম্পানিগুলো জয়েন্ট স্টক থেকে অনুমোদন নিয়ে ব্যবসা করতে, সবগুলো তো ভালোভাবে অ্যাক্টিভ নাই, তার মধ্যে 2200 রিহ্যাবের মেম্বার আছে। এই বিশাল কর্মযজ্ঞ, আমি এক কথায় বললাম 190টা আইটেম যদি লাগে একটা ভবনে আপনি ঘরে বসবাস করা পর্যন্তই, তাহলে ইনটু 5 যোগ করেন। এই দেশের দোকানদার বিক্রি করেন, রড দোকানদারে 5-7 জন লোক কাজ করে, সিমেন্ট দোকানে কাজ করে, হার্ডওয়্যার দোকানে কাজ করে, 2 কোটি মানুষ কিন্তু অ্যাটলিস্ট এখানে এই কর্মযজ্ঞে আছে। আমাকে কিছুদিন আগে ফোন দিল একটা কন্ট্রাক্টর টিম, আমার অনেক দিন আগে কাজ করে গেছে, আমার মনেও নাই, তারা ফোন দিল, স্যার গত কয়েক মাসে খুব কষ্টে আছি, খেয়ে না খেয়ে বেঁচে আছি, ধান টান কাটা শেষ, এখন বসে আছি, আপনাদের কাজকর্ম নাই স্যার, কি করব? তার মানে ডেভেলপার শিল্পে দেশের অর্থনীতিতে কত বড় ভূমিকা রাখতেছে, এটা শুধু 1 by 1 যদি পার্ট ধরেন, মানে আগে যারা রাজমিস্ত্রি কাজ করতেন তারা এখন কাজ কম বিধায় বেকার, ধান কাটে, গ্রামে গিয়ে চাষাবাদ করতেছে। চাষাবাদ তো কয়দিন থাকবে, ধান কাটা সিজন শেষ, রোপণ শেষ, তারপর বসে থাকে। উত্তর অঞ্চলের বা ময়মনসিংহ বা আমাদের রংপুর বা রাজশাহীর দিকে থেকে আমরা কিন্তু নির্মাণ শ্রমিক বেশি পাই।
তোদের একটা সিজনে ধান এটা সেটা থাকে, বাকি সিজনগুলো ঢাকাতে কাজ করে। তো ওরা এখন ঢাকায় কাজ পাচ্ছে না। আচ্ছা, শুধু এই অবস্থায় কিনা, নাকি আপনার এখন বর্তমান সময় বিশেষ করে 5ই আগস্টের পরে ব্যবসাটা ভালো যাচ্ছে কিনা বা কি যাচ্ছে সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই অর্থনীতির কথা অনুষ্ঠানে। আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে, এবং আলোচনা করছিলাম আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন একজন গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, একজন এক্সপোর্ট বিজনেস করেন এমন একজন ব্যক্তিত্ব, MA বাশার, এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব আব্দুল খালেক। উনি আবাসন ব্যবসার সাথে জড়িত, ডেভেলপমেন্ট বিজনেস করে থাকেন। আপনার সাথে আলোচনা করছিলাম বিরতির আগে, আপনার কাছে একটু ফিরে আসবো, তার আগে একটু ওনার কাছে যেতে চাই। জনাব MA বাশার, আপনার সাথে আমরা আলোচনায় যাচ্ছিলাম যে বাংলাদেশের গার্মেন্টসের ব্যবসার অবস্থা কি। আপনি বলছিলেন যে অবস্থা ভালো চলছে না, তার মধ্যে আপনার কাছে অন্যতম একটা কথা ছিল যে শ্রমিকদের অসন্তুষ্টির কারণে ব্যবসা ভালো চলছে না। আমি যদি বলি যে শ্রমিকদের অসন্তুষ্টি আছে, তার পাশাপাশি আপনি মনে করেন কি না যে 5ই আগস্টের পরবর্তী সময়ে এখানে কি কোনো ধাক্কা এসেছে কিনা? আমরা নানা রকম নিউজ দেখছিলাম আর কি, যে গার্মেন্টসের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিভিন্ন অর্ডার আশেপাশে চলে যাচ্ছে। আপনি কিছুটা অবশ্য পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য কিছুর কথা বলছিলেন, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে এই রাজনৈতিক পট পরিবর্তনে গার্মেন্টস শিল্পের উপর কোনো ধাক্কা লেগেছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই লেগেছে। আপনি দেখেন জুলাই আগস্ট গার্মেন্টসের একটা সিজন, প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে। জুলাই আগস্টে আমরা ইউরোপ আমেরিকায় যখন শিপমেন্ট করতে যাই, জুলাই আগস্ট হলো আমাদের মূল সিজন, তখন আমাদের মূল এক্সপোর্টটা হয়। আচ্ছা, অর্থাৎ উইন্টারের কাজগুলো আমরা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই 5 মাস 6 মাস করি। সেটা উইন্টার, ইউরোপ আমেরিকায় উইন্টার শুরু হয় আপনার নভেম্বর থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমরা যে গুডসগুলা আগস্ট সেপ্টেম্বরে শিপমেন্ট করলাম, এইগুলো ওদের এখানে পৌঁছাইতে পৌঁছাইতে নভেম্বর ডিসেম্বর হয়, ওদের পুরাপুরি উইন্টার শুরু হয়ে যায় তখন। তার মধ্যে আবার ক্রিসমাস, 31 এগুলো তো উপলক্ষ করা, কেনাকাটা করে ওদের হলিডে থাকে তখন। সেই মুহূর্তটাই বাংলাদেশে একটা বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমন 5ই আগস্টে যা ঘটলো, জুলাই আগস্ট কাজ করতে পারে নাই। তারপরে ওই হাসিনা সরকারের পতনের পর যে জিনিসটা হয়ে দাঁড়ালো, প্রতি এরিয়ায় আপনি লক্ষ্য করবেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, একটি ডিসেম্বর পর্যন্ত কোনো না কোনো এরিয়ায় প্রতিদিন মানে ওয়ার্কার অসন্তোষ। এই এলাকায় আজকে 30টা গার্মেন্টস বন্ধ, ওই এরিয়ায় আজকে 50টা গার্মেন্টস বন্ধ, ওই এরিয়া আজকে টোটালি চলে নাই। এই করতে গিয়ে আমাদের যে অর্ডারগুলো ছিল, এই অর্ডারগুলো আমরা টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। এক, দ্বিতীয় হলো যখন বিদেশিকরা তারা দেখলো যে বাংলাদেশের সিচুয়েশন তো খুবই খারাপ, গার্মেন্টসের ওয়ার্কাররা মানে প্রতিনিয়ত কাজ করতেছে না, রাস্তাঘাটে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে ওরা গার্মেন্টস ভাঙচুর করে রাস্তায় চলে আসতেছে, তখন পরবর্তী সিজনের জন্য অর্থাৎ 2025 ডিসেম্বর যে মানে উইন্টারের যে আইটেমগুলো নিবে, ওইটার জন্য কাস্টমারগুলো কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আসা শুরু করে বাংলাদেশে পরবর্তী সিজন অর্ডার দেওয়ার জন্য। এই সিচুয়েশন দেখে এই কাস্টমারগুলো বাংলাদেশে না করে ম্যাক্সিমাম কাস্টমার মুভ করতেছে, যেমন ভিয়েতনাম যাচ্ছে, ইন্দোনেশিয়া যাচ্ছে, চায়না যাচ্ছে। কারণ যদি বাংলাদেশের সিচুয়েশন ভালো না হয় তাহলে তো আর তারা অর্ডার দিলে লস হবে, পরবর্তী সিজন ওদের ব্যবসা খারাপ হবে। কারণ যদি ওরা টাইমলি অর্ডারটা না নিতে পারে, বোঝানোর জন্য কোনো কাজ করতেছে। হ্যাঁ, আমাদের বিজিএম এর পক্ষ থেকে প্রতিনিয়ত এই মিটিংগুলো হচ্ছে, ওদের সাথে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারের মাধ্যমে এই মিটিংগুলো হচ্ছে, আমাদের প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে যে সিচুয়েশন ঠিক হয়ে যাবে। তারই উপরে দেখেন মরার উপর খাড়ার গাছে কথাটা বলে, এখানে দেখেন বর্তমান সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করতেছে। এখন নতুন বিনিয়োগ তো আর কেউ করবে না এই সেক্টরে। কেন করবে না? দেখেন গতকালকে একটা নিউজ বা আজকে একটা নিউজে হয়তো আপনি দেখছেন, গ্যাসের মূল্য বৃদ্ধি গত 2022 সালে একবার 11 টাকা ছিল, সেখান থেকে 30 টাকা করেছে সরকার, বিভিন্ন কিছু অজুহাত দিয়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে। এখন গতকালকে আজকের মিটিংয়ে যে জিনিসটা করলো, সেটা গ্যাসের মূল্য বৃদ্ধি করে 70 টাকা করবে। আপনাকে এই নিউজটা হয়তো পেয়েছেন। 70 টাকা করবে কাদেরকে? যারা নতুন বিনিয়োগ করবে, নতুন সেক্টরে, এই সেক্টরে যারা ইনভেস্ট করে নতুন করে কারখানা করবে তাদের জন্য। তাহলে কি আপনি মনে করেন নতুন কোনো ইনভেস্টার আসবে? 30 টাকার গ্যাস 70 টাকা কেউ দিবে? আবার একই রাজ্যে 2 রাজা থাকতে পারে। আমি দিব 30 টাকা, আপনি নতুন ইনভেস্টার, আপনি নতুন ইন্ডাস্ট্রি করবেন, আপনি দিবেন 70 টাকা। এটা কি একটা অরাজকতা সৃষ্টি হবে না? এটা গেল গ্যাসের মূল্য বৃদ্ধিতে।
ব্যাংকের সুদের হার দেখেন, প্রত্যেকটা এক্সপোর্টার তার কিন্তু ব্যাক টু ব্যাক এলসি করতে, অর্থাৎ কাঁচামাল আমদানি করার জন্য ব্যাক টু ব্যাক এলসি করতে হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংক লোন নিতে হচ্ছে। ব্যাংক লোনের সুদের হারটা দেখেন, আগে ছিল এক ডিজিটে, বেশ কিছুদিন এক ডিজিট ছিল, সিঙ্গেল ডিজিট ছিল, অল্প কিছুদিন ছিল, অল্প কিছুদিন ছিল। আবার সেটা বেড়ে এখন 2 ডিজিট তো না, শুধু লাস্টে 2 ডিজিট হয়েছিল 12, 13, 14 এর মধ্যে গেছিল। এবারে 15, 16 পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে একটা সেক্টর, গার্মেন্টস সেক্টরটা কিভাবে দাঁড়াবে, যে জায়গায় বাংলাদেশের সমৃদ্ধি অর্থাৎ রেমিটেন্সের 84.44% আসে শুধু এই এক্সপোর্ট গার্মেন্টস শিল্প থেকে। এখানে যদি ব্যাংকের সুদের হার এত করে বৃদ্ধি করে, তাহলে তো আমরা টিকে থাকতে পারবো না। 1, 2, তৃতীয় হলো দেখেন মূল্য সংযোজন কর, ব্যাট যেটা বসাইলো, তো এমন হারে ব্যাটটা এখন বৃদ্ধি করতেছে। এই ব্যাট বৃদ্ধি করাতে যে জিনিসটা হবে, এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আঘাত পড়বে। আপনার সাধারণ মানুষের উপর এটার আঘাতটা বেশি পড়বে। এই ব্যাটটার আপনার নির্ধারিত কিছু ক্ষেত্রে, নির্ধারিত কিছু ব্যবসায়িক গ্রুপ অফ কোম্পানিগুলোর উপর, যাদের প্রতিদিন ইনকাম, আমার ইনকাম প্রতিদিন আজকে 1000 কোটি টাকা, আর আরেকজনের ইনকাম, ওনার ইনকাম আছে প্রতিদিন 1000 টাকা, তার সাথে যদি আমাকে তাল মিলিয়ে আমার যদি ব্যাড ট্যাক্স দিতে হয়, তাহলে তো আমি বাঁচবো না, ও বাঁচবে কিন্তু আমি বাঁচবো না, কারণ আমার তো ইনকাম সেভাবে কম। এই ট্যাক্সের আসলে আমরা এই সেক্টরটাকে টিকে রাখতে হলে এই ব্যাট অবশ্যই কমাতে হবে। এটা বাড়ানো কোনোতেই সম্ভব না। এটা বাড়াতে গেলে বাংলাদেশে একটা টোটালি ব্যবসা একটা অধঃপতন নেমে আসবে। বাজার, এই শ্রমিকদের বেতন ভাতার উপরও কিন্তু এর একটা প্রভাব পড়ে। যখন আমার ট্যাক্স বাড়তে হবে, আমার ব্যবসা কমে আসবে, আমি ইচ্ছা থাকলে কিন্তু আমি এত ব্যবসা করতে পারবো না, তখন শ্রমিকদের অসন্তোষ আবার হয়ে দাঁড়াবে, কারণ মাস গেলে আমি তার স্যালারিটা দিতে পারবো না। অতএব এটার প্রতি সরকারকে অবশ্যই একটা রাখতে হবে। দ্বিতীয় জিনিসটা দেখেন, এখন আজকে আমাদের বিজিএমই থেকে আমরা ব্যবসায়ী একটা সংগঠন, বিশেষ সব মিলে আছে, বাংলাদেশের গভর্নমেন্টের কাছে গেলেও ব্যাকডোর পলিসি চাচ্ছি আমরা এই ব্যবসা থেকে বাহিরে আসতে চাই। আমরা এরকম চাচ্ছি, আমরা 1% যারা এরকম ক্রাইসিস আছে 1% দিয়ে আমাদেরকে 10 বছরের জন্য বা 15 বছরের জন্য একটা ব্যাকডোর পলিসি করে দেন, আমরা এই ব্যবসা থেকে বাহিরে আসবো। আমরা আর পারতেছি না, আসলে সম্ভব না। যত দিন যাবে এই অবস্থায় গার্মেন্টস বিজনেস থেকে সরে যেতে চাচ্ছি। এবং শুধু আজকে আমাদের একটা বিজনেস প্রতিনিধি দল কিন্তু আজকে গভর্নমেন্টের সাথে মিটিং করে বলে আসছে আমাদেরকে একটা পলিসি করে দেন, আমরা যেন বেরিয়ে আসতে পারি। যারা একবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ করছে, তারা এই সেক্টর থেকে বাহির হয়ে আসা অনেক কষ্টকর, অনেক ধরনের জবাবদিহি আছে বাইরে আসতে চাইলে। সেই জন্য আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের ব্যাকডোর পলিসি করে দেন একটা, আমরা যেন ইজিলি বাইরে হয়ে আসতে পারি এই সেক্টর থেকে। আমাদের এই বিজনেস আর সম্ভব হচ্ছে না, এমন ক্রাইসিস মুহূর্তে আমরা যাচ্ছি। কাঁচামাল আমদানি করতে হচ্ছে আমাদের। আজকে আমাকে ইউরোপ থেকে অর্ডার দিল, সেই অর্ডারের জন্য আমার কাঁচামাল আমদানি করতে হচ্ছে চায়নার থেকে, ইন্দোনেশিয়ার থেকে বা অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে বা ইন্ডিয়ার থেকে। এখানে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করছি, আমার যে যন্ত্রাংশ, মেশিনারিজ, সেটা কিন্তু আমাদের দেশের উৎপাদিত, সব আমাদের কি জাপান, চীনা বা জার্মানি থেকে আনতে হচ্ছে। তখন আমি যখন এলসি খুলতে যাবো, ডলার সংকট, আমি টাইমলি এলসি খুলতে পারতেছি না, যেহেতু আমাদের রিজার্ভের অবস্থা কি করুণ অবস্থা, গত এক বছর থেকে আপনি হয়তো জানেন। সেই জন্য আমরা টাইমলি এলসি খুলতে পারতেছি না, কাঁচামাল টাইমলি আনতে পারতেছি না। এদিকে কাঁচামাল টাইমলি না আনতে পেরে বায়ারদের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে যে টাইম লিমিট আমাকে দেয়, সেই টাইম আমার আস্তে আস্তে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। যখনই আমার চারিদিকে একটা ক্রাইসিসের মধ্যে, এই ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো উপায় দেখতে পাচ্ছেন না বিধায় ভাবছে ব্যাকডোর দিয়ে বের হয়ে যাবে, কিন্তু আসলে তো ব্যাকডোর দিয়ে বের হয়ে যাওয়া সমাধান না। সমাধান হচ্ছে এই ক্রাইসিসটাকে কিভাবে সবাই মিলে একসাথে মিট আপ করতে হয়। এখানে রাষ্ট্রের সহযোগিতা লাগবে, ব্যবসায়ীদের সহযোগিতা লাগবে, শ্রমিকদের সহযোগিতা লাগবে, সবাই মিলে একসাথে এখান থেকে বের হয়ে আসতে হবে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ, এই সেক্টরটার প্রতি লক্ষ্য রাখতে হবে। এই সেক্টরে আমরা যেভাবে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, ব্যাংক ইন্টারেস্ট কমাতে হবে, অবশ্যই কমাতে হবে, এছাড়া সম্ভব না। দ্বিতীয়, ওই যে ব্যাট যে বাড়ানো, এটা কমাতে হবে, অবশ্যই কমাতে হবে। আমাদের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এটাকে সহজীকরণ করতে হবে। আমাদের এলসি কুলার জন্য যে পরিমাণে ডলার দরকার, আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে এই সেক্টরটাকে আমরা চালু রাখতে পারবো। আপনি দেখেন এই সেক্টরে বর্তমানে 40 থেকে 45 লক্ষ শ্রমিক কাজ করতেছে। এই 40-45 লক্ষ শ্রমিকের সাথে যদি প্রতি পরিবারে 5 জন হয়, তা 2 কোটি মানুষ জড়িত। অতএব সরকারের উচিত হবে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখা এবং যত ধরনের সহযোগিতা দরকার এই সেক্টরের সহযোগিতা থাকা। আরেকটা কথা আপনাকে অ্যাড করতে, এর সাথে বিগত দিনগুলোতে সরকারের পক্ষ থেকে আমরা একটা
শিপমেন্টের এগেনস্টে অর্থাৎ এক্সপোর্টের এগেনস্টে আমরা একটা ইনসেন্টিভ পেতাম, সেই ইনসেন্টিভটা গত 1 বছর আগে বন্ধ করে দেওয়া হয়। তারপরে যত 4% মতো ছিল, এখন এটা 1% নিয়ে আসছে। সেই 1% ইনসেন্টিভ পেতেও আমাদের 2 বছর সময় লেগে যায়। এগুলো যদি সহজীকরণ না করা হয় তাহলে এই সেক্টর টিকে রাখা খুবই কঠিন হবে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আব্দুল খালেক সাহেবের কাছে আবারও যেতে চাই। আপনার কাছে আলোচনা যেটা ছিল যে কেন আবাসন খাতের ব্যবসা কম হচ্ছে, আপনার কথা ছিল যে ঢাকা শহরে যে ড্যাব, সেই ড্যাবের কারণে ব্যবসাটা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমাদের কথা ছিল যে ড্যাব ছাড়াও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ব্যবসা বাণিজ্যে কোনো আঘাত পড়ছে কিনা। দেখুন, এটা অবশ্যই পড়বে। প্রথমত হলো বৈপ্লবিক আন্দোলন সংগ্রাম ছাড়াও যদি একটা সরকার নর্মাল নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়, তাহলে বিগত সরকার যারা ছিল তারা কিন্তু বিনিয়োগ করতে একটু সংখ্যাবোধ করে যে কি হবে কি হচ্ছে, এটা 4-6 মাস 1 বছর চলে যায় দেখতে দেখতে। বাট এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। একটা সরকার 5 বছর শেষ হলো, 3 মাস পরে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসবে। আমরা জেনে যাচ্ছি পক্ষ বিপক্ষে কে আসলো, আমি রাজনীতির কথা নাই বললাম। তখন বিনিয়োগকারীরা এভাবে চিন্তা করে, ঠিক আছে আমার দল আছে তো আমার দল নাই। বাট এখন সমস্যা হলো যে গত 15 বছর যারাই যেভাবে বিজনেস করছেন, ইনকাম করছেন, তারা কিন্তু একটা বিনিয়োগের ফ্লোতে ছিলেন। আমাদের এই বৈপ্লবিক পরিবর্তনের পরে যেটা হয়েছে, তারা কিন্তু ইনভেস্টে একদম গুটিয়ে নিয়েছেন। পলিটিক্যাল লিডাররা যারা ছিলেন, পলিটিক্যাল তারা সরে গেছেন। যারা পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না, বাট তারাও পরিস্থিতি অবজার্ভ করে কোনো বিনিয়োগ করতেছেন না যে কি হয়। আমি টাকাটা নিয়ে ঘরে বসে থেকে অথবা ব্যাংকে রাখি, অ্যাটলিস্ট নিয়ে চলতে পারবো, কিন্তু আমি যদি ফ্ল্যাট প্লট জমি কিনে ফেলি তাহলে আমার কাছে টাকা পয়সা থাকতেছে না, আমি সংসার নিয়ে বা নানান সংখ্যা বোধ করতেছেন। মানে অসুবিধা কি এখন ফ্ল্যাট কিনলে সমস্যা কি? সমস্যাটা ওই যে যদি আমরা একটা নির্বাচিত সরকার আমাদের হাতে চলে আসে, তাহলে দুইটা মানুষ, তো আমরা তো সরকারি দল বিরোধী দল সবসময় থাকে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে, অন্তত সরকার দলীয় যারা আছে তারা চিন্তা করে আমরা 5 বছর তো গভর্নমেন্ট থাকতেছি, এর মধ্যে আমি আইদার বিনিয়োগ করি, 2টা জমি কিনে রাখি, 2টা ফ্ল্যাট কিনে রাখি, অথবা কোনো ডেভেলপার কোম্পানির সাথে শেয়ারে ব্যবসা করি, নানান ধরনের চিন্তা চলে আসে। কিন্তু এখন সবাই কিন্তু মধ্য অবস্থানে আছে যে কে আসবে ক্ষমতায়, কে আসবে না, কার কি হবে, আমি এই অবস্থায় বিনিয়োগ করে যদি কোনো রকম আমার মনোভূত সরকার বা লোকজন আসবে না, আমি কোথায় যাবো, এটা কিন্তু মানসিকভাবে একটা ধাক্কা খায়। ফিউ পার্সেন্টেজ হয়তো বা চিন্তা করে ঠিক আছে একটা ফ্ল্যাট প্রয়োজন দরকার, একান্ত না হলে নয়, তারাই শুধু এখন কেনা বেচা করতেছে। তার মধ্যে আমরা গ্যাস একটা বড় ব্যাপার, যেটা ভাই বলাতে বিষয়টা আসছে। দেখুন, গ্যাস কিন্তু বৈধ থেকে পরিসংখ্যানে আসলে অবৈধ ব্যবহার হয় বেশি। যা বৈধ লাইন গ্যাস উৎপাদন এবং ব্যবহার, তার চেয়ে বেশি অবৈধ লাইন সংযোগ আছে। মানে ঢাকার কথা যদি বলি, তিতাস গ্যাস তো আপনার প্রতিনিয়তই এই অবৈধ লাইন মানে বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়তই দেখি যে তিতাস গ্যাসের অভিযান চলছে, অবৈধ লাইন হয়তো বা 100-র মধ্যে 2টা দেখতেছেন। 1 সেকেন্ড একটু অ্যাড করি এখানে, অবৈধ লাইন কেন হচ্ছে? সরকার কিন্তু বিগত সরকার অনেকদিন যাবতে আবাসিক গ্যাস লাইন দেওয়া বন্ধ করে দিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল দিচ্ছে, আবাসিক বন্ধ করে দিচ্ছে, যার জন্য বাধ্য হয়ে একজন ফ্ল্যাট ওনার বা একজন বাড়ির ওনার অবৈধভাবে গ্যাস ব্যবহার করতেছে। এটাই স্বাভাবিক। যদি আবাসিক লাইনটা ওপেন রাখতো তাহলে তো অবৈধ এত সংখ্যা হতো না আমার মনে হয়। নিশ্চয়ই আপনি দেখেন যে যেটা আমি বলছিলাম যে তাহলে কি হলো, আমি রেভিনিউ পাচ্ছি না, বাট গ্যাস ইউজ হচ্ছে। আবার আপনি বলতেছেন অভিযান চালাচ্ছে, আমিও দেখছি অভিযান হচ্ছে, 100টার মধ্যে 2টা-5টা হচ্ছে। আমাদের তো সরকারি দপ্তরগুলোতে এত এত লোকজন নাই যে প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে চিপায় কোনায় বসে গিয়ে চেক করা। তাহলে আমি যদি সহজলভ্য করে দিতাম, অর্থাৎ 800-900 পার্সুলা ছিল সেটা থাকতো, তাহলে অন্তত 80% আমি মনে করি রেভিনিউ পেত, 20% যেটা বাই কালচার বাই হিউম্যান বিইং কিছু লস থাকবে। এটা একটা বড় দিক ছিল। আমি জানি না বিভিন্ন সময় এটার বিরুদ্ধে আপিল, অনুরোধ, অনুনয় বিবনয় আমাদের রিহ্যাব থেকে যারা আমাদের ডেভেলপার শিল্পের সংগঠন, যেটা সবচেয়ে বড়, কিন্তু আমরা শেষ পর্যন্ত শুনছিলাম কিন্তু যে আবাসিক খাতেও লাইন দেওয়া হবে বলে কিছু কথাবার্তা হচ্ছে। এটা আমরা রিসেন্টলি শুনতেছি। আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই এটাকে নিয়ে এখন রাষ্ট্রীয় অবস্থা ওনারা পরিচালনা করতেছেন, এটা নিয়ে ভাববেন। কারণ হলো গ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ফ্ল্যাট বেচা কেনার জন্য, সেটার কারণে আমরা অনেক বেশি ব্যাহত হচ্ছে বেচা কিনা, এবং মানুষের দৈনন্দিন জীবনে নিত্য নৈমিত্য একটা খাওয়া দাওয়ার পণ্যের একটা অংশ। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি যদি ছোট্ট করে কিছু যোগ করেন যে কি সুবিধা পেলে আপনার কাছে মনে হয় যে আপনাদের ব্যবসাটা, আবাসন ব্যবসাটা আবারও চাঙ্গা হবে, একদম ছোট্ট করে। আমি সংক্ষেপে শেষ করব। আমার বিনয়ে অনুরোধ থাকবে
বর্তমান সরকারের প্রতি। এখন ওনারা ইচ্ছা করলে অনেক কিছু সুন্দর করে গুছিয়ে দিতে পারেন। আমি শুনেছি, জেনেছি আমাদের বিভিন্ন মাধ্যমে যে খুব শীঘ্রই ড্যাব পরিবর্তন হয়ে পূর্বের নিয়মে ফিরে যাবেন। এটা গেজেট আকারে এখনো আসেনি। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে গেজেট করে দিলে অন্তত ফ্ল্যাট কম বেশি যাই হোক ভবন নির্মাণ শুরু হবে, কিছুটা হলেও আমাদের সচল হবে এবং সেটা ধারাবাহিক থাকলে ইনশাল্লাহ আবার আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, গ্যাসটা অবশ্যই যেন সর্বসাকুল্যে যত তাড়াতাড়ি সম্ভব এই শিল্পের জন্য, এই দুইটা জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার নাম্বার 3 আরেকটা ব্যবসা থাকলো। আমি সর্বশেষ কথা এটাই বলবো, আমরা অনেকে দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট, এটা সেটা ব্যাংকে শুনেছি, কিন্তু আমার এখানে শিল্পতে 50 লাখ 1 কোটির বেশি লোন লাগে না একটা ফ্ল্যাট কিনতে। 1 কোটি টাকার ফ্ল্যাটে ওনারা 7% মানে 70 লাখ লোন দিবে সর্বোচ্চ বলে, কিন্তু দেয় হলো 30 লাখ 40 লাখ। যদি 1 কোটি টাকাও দেন, আমার মনে হয় এই মধ্য আয়ের মানুষরা যারা একটা ফ্ল্যাটে বসবাস করবেন 1 কোটি টাকা নিয়ে পালাবে না। এইটাকে এত জটিল করে ফেলেন ব্যাংকগুলো, এত নিয়ম কানুন বেঁধে দেয়, তাহলে আমি বুঝতে পারতেছি তারা অনেক অনেস্ট অনেক করে ওইগুলো যাচাই বাছাই করেন। কেন হাজার হাজার কোটি টাকার সময় আপনারা কি সেগুলো ব্যবহার করে ভালো করে ধরেন নাই কেন? আমার 5 লাখ 10 লাখের একটা কাস্টমার তার 50 লাখের ফ্ল্যাট কিনতে পারতেছে না, শর্ট আছে 20 লাখ। এই 20 লাখের জন্য আপনাকে 50 লাখ টাকার ফ্ল্যাটটা মর্গেজ দিল, অ্যাটলিস্ট তো আপনার কাছে নিরাপদ আছে। তাহলে মানে আপনার আরেকটা মেসেজ হচ্ছে যাতে ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক ঋণটা সহজকরণ করা হয় এবং সিলিংটা বাড়ানো হয়, যাতে আরেকটু বেশি পরিমাণে ঋণ সিলিং ব্যাংকের কাছ থেকে যতটুকুই না দেন অন্তত সহজ পদ্ধতিতে, যেহেতু দিন শেষে আপনি ফ্ল্যাটটা মর্গেজ দিয়ে দিচ্ছে, আপনার ব্যাংকের বিনিয়োগটা নিরাপদ। তাহলে এত জটিল করে ফেলে যে আপনি যখন কিনতে যাবেন আপনি দেখবেন যে আপনি বলবেন যে ফ্ল্যাটও লাগবে না, আবার জমিও লাগবে না, লোনও লাগবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে 3টা বিষয় পেলাম। নিশ্চয়ই একটু ছোট্ট করে 30 সেকেন্ড আপনার কাছ থেকে জানবো যে আপনার কাছে কি মনে হয় যে মিনিমাম এই জিনিসগুলো পেলে আমাদের এক্সপোর্ট বিজনেস, গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস আবারও দাঁড়িয়ে যাবে? 30 সেকেন্ডে যোগ করবেন, তারপরে আমরা বিদায় নেব। আমি মনে করি সর্বপ্রথমে ব্যাংক ইন্টারেস্ট রেটটা বিশেষ করে এক্সপোর্টারদের জন্য কমানো। আচ্ছা, ব্যাংক ইন্টারেস্ট রেট কমানো। আর দ্বিতীয় হলো পর্যাপ্ত পরিমাণে গ্যাস এবং বিদ্যুৎ যেন পায় সেক্টর, তাহলে সম্ভব। আচ্ছা, আর হলো আপনার আমরা যেন কাঁচামাল আমদানি করতে পারি সময় মতো, সেই জন্য আমরা যদি টাইমলি ব্যাক টু ব্যাকটা করতে পারি কাঁচামাল আমদানির জন্য। এই 3টা ডলার সাপোর্টটা, এই 3টা যদি সরকারের পক্ষ থেকে পাই, নির্বিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ, এইগুলো পেলে আমরা এই সেক্টরটা নিয়ে আবারও দাঁড়াতে পারবো ইনশাল্লাহ, আশা করি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শক একটু যদি আপনি অনুমতি দেন একটু 30 সেকেন্ড যুক্ত করতে পারি? আচ্ছা, দ্রুত। আমরা কিছুদিন আগে আমাদের রিহাব ফেয়ার হয়েছে, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব রাজুকের উনি বলেছেন খুব শীঘ্রই অনুমোদনটা করে দিবেন। পাশাপাশি আমি শুধু এটুকু বলবো যে পরবর্তী এই ধরনের সংশোধনী, সংযোগ বিয়োজক রাজুক যেটা করবেন, অবশ্যই আমাদের যেহেতু রিহাব একটা বড় সংগঠন আছে তাদের সাথে একটা জিনিস মন গড়া করে দিলেন, চাপায় দিলেন, আসলে তো এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই পরামর্শটুকু আমার থাকলো। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা আলোচনায় করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্ট এবং আবাসন খাত, এই দুইটা ক্ষেত্রে কেমন যাচ্ছে, দুটো খাতেই এখন ভালো যাচ্ছে না, কি কি করলে ভালো হয়, আমাদের আলোচকদের আলোচনায় উঠে এসেছে। নিশ্চয়ই আপনারা আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।